অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত কি সত্যি উপদেষ্টা পরিষদে হতো, নাকি পর্দার আড়ালে ছিল আরও শক্তিশালী কোনো বলয়? সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাম্প্রতিক এক টেলিভিশন সাক্ষাৎকার ঘিরে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো কিচেন ক্যাবিনেট নামের একটি অনানুষ্ঠানিক বলয়ে। প্রতি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসত সেই বৈঠক। সেখানে 7 সদস্যের একটি প্রভাবশালী গ্রুপ রাষ্ট্রের নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করত এবং তাদের মতামতই শেষ পর্যন্ত প্রাধান্য পেত। তৌহিদ হোসেন বলেন, একসময় তিনিও জানতে পারেন সরকারের আনুষ্ঠানিক কাঠামোর বাইরেও আরেকটি সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র সক্রিয় রয়েছে। এমনকি কোনো এক উপলক্ষে তাকে সেই বৈঠকেও যেতে হয়েছিল। তার ভাষায়, একটা গ্রুপ ছিল যারা বসত এবং সিদ্ধান্ত নিত। সাবেক এই কূটনীতিক আরও অভিযোগ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যত উপেক্ষিত ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানত না বলে দাবি করেন তিনি। তার মতে, পুরো বিষয়টি নিরাপত্তা ও বাণিজ্য সংশ্লিষ্ট উপদেষ্টারাই পরিচালনা করেছেন। এই পরিস্থিতিতে তিনি নাকি 3 বার পদত্যাগের সিদ্ধান্তও নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সেই পদত্যাগ গৃহীত হয়নি। সাক্ষাৎকারে আন্তর্জাতিক রাজনীতির নেপথ্য শক্তি নিয়েও মন্তব্য করেন তৌহিদ হোসেন। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে ডিপ স্টেটের ভূমিকা ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিশ্বের বড় বড় ঘটনায় ডিপ স্টেটের প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। তার ভাষায়, পৃথিবীতে কিছুই ঘটে না ডিপ স্টেট ছাড়া। এর আগে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনও ইঙ্গিত দিয়েছিলেন সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বাইরে আরেকটি শক্তিশালী বলয় কাজ করত। ফলে তৌহিদ হোসেনের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার প্রসঙ্গেও কথা বলেন তিনি। তার দাবি, ভারতকে চিঠি পাঠানো হলেও সেটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতা। বাস্তবে শেখ হাসিনাকে ফেরানোর মতো কার্যকর কোনো উদ্যোগ তখন দৃশ্যমান ছিল না। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী মন্তব্য করেন সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা। তার মতে, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ হারিয়ে যাবে এমন ধারণা বাস্তবসম্মত নয়, বরং সময়ের ব্যবধানে দলটি আবারও নির্বাচনী রাজনীতিতে ফিরে আসতে পারে। সবশেষ তিনি বলেন, বাংলাদেশকে এখনও একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। আর এই কূটনীতিক ভারসাম্য রক্ষা করাই যে কোনো সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎকারের একদিন পরেই মুখ খুলেছেন ওই সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সাবেক অন্তর্বর্তী সরকারে কিচেন ক্যাবিনেট ছিল, তবে তিনি এই কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন না বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। রাষ্ট্র বা সরকার পরিচালনায় কিচেন ক্যাবিনেট বলতে আনুষ্ঠানিক কোনো ফোরাম নেই। এই শব্দ বন্ধ দিয়ে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের কিছু বিশ্বস্ত সহকর্মীকে নিয়ে গঠিত একটি গোষ্ঠীকে বোঝায়, যাদের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন ও সিদ্ধান্ত নেন। পরপর 2 দিনে সাবেক 2 উপদেষ্টার মুখ খোলার পর থেকেই কিচেন ক্যাবিনেট এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব মহলেই একটি প্রশ্ন, তাহলে কারা ছিলেন সেই কিচেন ক্যাবিনেটের সদস্য, কারাই বা নিতেন সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।